আইসিডিএস এক্সামের তোমাদের সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো পুষ্টি। তো আজকে আমরা এই ভিডিওতে পুষ্টি সম্পর্কে খুঁটিনাটি দেখে নেব। প্রথম প্রশ্নটা দেখো, পুষ্টি কাকে বলে? আজকের এই ভিডিওটা তোমাদের মূলত এমসিকিউ মনে হলেও এই এমসিকিউ এর মধ্যে দিয়ে কিন্তু তোমাদের থিওরিটাও এই ভিডিওতে একেবারে কমপ্লিট হয়ে যাবে। দেখো, পুষ্টি কাকে বলে, সরাসরি তোমরা ভিডিও পজ করে উত্তর দেবে এবং আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। এখানে কিন্তু প্রশ্ন সংখ্যা বেশ কয়েকটি রয়েছে। অপশন বি দেখো, পুষ্টি হচ্ছে আমরা তাকেই বলি দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, শক্তি উৎপাদন ও স্বাস্থ্য রক্ষার জন্য খাদ্য থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ এবং ব্যবহারের প্রক্রিয়াকেই সামগ্রিকভাবে বলা হয় পুষ্টি। তো আমি চাইলে এটার উপর অনেকগুলো কোশ্চেন করতে পারতাম, আমি একটা অপশনে দিয়ে দিয়েছি, তোমরা জিনিসটাকে এইভাবেই তুলে নেবে। 2 নম্বর কোশ্চেন দেখো, পুষ্টির গুরুত্ব। আমরা দেখলাম যে পুষ্টি কাকে বলে এমসিকিউ এর মাধ্যমে। এবার আমরা দেখব পুষ্টির গুরুত্বটা কী। পুষ্টির গুরুত্ব হচ্ছে, দেখো, শুধু দেহের ওজন বৃদ্ধি করা না, শুধু রোগ প্রতিরোধ করা না, শুধু দেহের তাপ উৎপন্ন করা না। অপশন সি দেখো, দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি এবং স্বাস্থ্য রক্ষা করা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে 3 নম্বর কোশ্চেনটা দেখো, মানবদেহে পুষ্টির প্রধান পর্যায়গুলির সঠিক ক্রম কোনটি? মনে রাখবে, এটা প্রথমে আমরা খাদ্য গ্রহণ করি, তারপরে পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণ। তোমরা একেবারে এই সিকোয়েন্সে ঘটনাটাকে মনে রাখবে। আমি চাইছি এমসিকিউ সিরিজের মাধ্যমে তোমরা যেন এই গোটা থিওরিটাও করে নিতে পারো। তোমরা যখন এটাকে খাতায় টুকবে না, দেখবে পরপর সব পয়েন্ট আকারেই কিন্তু লিখছো তুমি, ঠিক আছে? তারপরে 4 নম্বর কোশ্চেনটি দেখো, খাদ্যের শোষণ প্রধানত কোথায় হয়? আমরা যে খাবারটা খাই সেটার শোষণ কোথায় হয়? এটা মনে রাখবে। অপশন ডি, ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তের ভিল্লি বলে একটা জায়গা রয়েছে, সেই ভিল্লিতে কিন্তু খাদ্যের শোষণের যে কাজটা সম্পন্ন হয়ে থাকে। 5 নম্বর কোশ্চেনটা দেখো, মানুষের দেহে বহিষ্করণ প্রধানত কোথায় হয়? এটির উত্তর হবে বহিষ্করণ, মানে আমরা যা খাবারটা খাচ্ছি সেটার পুরোপুরি পুষ্টিরসটা আমাদের শরীরে আমরা নিয়ে নিচ্ছি, তারপরে যেইটুকু থাকছে সেটাকে, মানে যেটা আমাদের শরীর ব্যবহার করতে পারছে না সেটাকে বাইরে বের করে দিচ্ছে, সেটাই কিন্তু বহিষ্করণ। অর্থাৎ এটা কোথায় হয়? এটা মলাশয় ও পায়ুর মাধ্যমে এই কাজটি হয়ে থাকে। অনেকের কাছে মনে হতে পারে পুষ্টি মানে শুধু খাবার দাবার, এমনটা কিন্তু না। পুষ্টির একটি প্রক্রিয়া বা একটি চক্র রয়েছে, সেই সম্পূর্ণ চক্রটাকেই কিন্তু একত্রে বলা হয় পুষ্টি। তারপরে 6 নম্বর কোশ্চেনটি দেখো, দেহে পরিপোষক খাদ্য কাকে বলে? দেহের পরিপোষক খাদ্য কাকে বলে? এটা তোমরা সংজ্ঞা আকারেও মনে রাখতে পারো। আমি চেয়েছি যেন এমসিকিউ এর মাধ্যমে তোমাদের থিওরিটা হয়ে যায়, সেই কারণে আজকের ক্লাসটা এইভাবে সাজানো। তো দেহে পরিপোষক খাদ্য বলতে অপশন সি কে বোঝায়, যেসব খাদ্য দেহের গঠন, বৃদ্ধি ও শক্তি উৎপাদনে সাহায্য করে তাদেরই কিন্তু দেহের পরিপোষক খাদ্য বলে। তারপরে দেখো, দেহ পরিপোষক খাদ্য কোনগুলি? আমরা দেখলাম যে দেহের পরিপোষক খাদ্য কাকে বলে। এবার দেখো, এই দেহ পরিপোষক খাদ্য কোনগুলি? অপশন এতে রয়েছে ভিটামিন, খনিজ লবণ ও জল। তারপরের অপশানগুলি দেখো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। আমি এটা সরাসরি উত্তর বলছি, এটির উত্তর হচ্ছে অপশন বি, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট দেহ পরিপোষক খাদ্য নামে পরিচিত। মনে রাখবে, বাদবাকিগুলো কিন্তু নয়। তারপরে 8 নম্বর কোশ্চেনটি দেখো, দেহ সংরক্ষক খাদ্য কাকে বলে? দেহ সংরক্ষক খাদ্য কাকে বলে? এই প্রশ্নের মধ্যে উত্তরটা লুকিয়ে আছে। অপশন ডি, যেসব খাদ্য দেহকে রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে কিন্তু প্রধানত শক্তি উৎপন্ন করে না, ঠিক আছে? সেটা সেই সমস্ত খাদ্য আমাদের দেহে রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে, কিন্তু কি করে না? শক্তি উৎপাদন করে না কিন্তু, হ্যাঁ, সেই সমস্ত খাদ্যকেই বলা হয় দেহ সংরক্ষক খাদ্য। এই 9 নম্বর কোশ্চেনটা দেখো, যে নিচের কোনটি দেহ সংরক্ষক খাদ্যের অন্তর্ভুক্ত? আমরা আগে জানলাম যে দেহ সংরক্ষক খাদ্য কাকে বলে, এবার এর উদাহরণ জেনে নেব। এর উদাহরণ কি হবে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটে থেকেই তো তাপ বা শক্তি উৎপন্ন হয়, তাহলে এই তিনটে হচ্ছে না। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভিটামিন ও খনিজ লবণ। এই সমস্ত জিনিস আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বেশ ভালো একটা সুরক্ষা দেয়, কিন্তু এই সমস্ত খাবার খেয়ে কিন্তু আমরা কোনো শক্তি পাই না বা তাপশক্তি উৎপন্ন হয় না। তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেনটি দেখো, কার্বোহাইড্রেট
পেশি ও যকৃতে কী রূপে সঞ্চিত থাকে? পরীক্ষায় কোশ্চিন এটাও আসতে পারে যে কার্বোহাইড্রেট কোথায় সঞ্চিত থাকে, তখন পেশি এবং যকৃৎ করতে হবে। তো এটা কোথায় সঞ্চিত থাকে? অপশন এতে গ্লুকোজ রয়েছে এবং বাদবাকি অপশনগুলো দেখো। প্রশ্নটা আমার একটু বলতে ভুল হয়েছে, সেটা কী রূপে সঞ্চিত থাকে, ঠিক আছে? আমরা তো দেখলাম পেশি এবং যকৃতে সঞ্চিত থাকে কার্বোহাইড্রেট, কিন্তু কী রূপে সঞ্চিত থাকে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। 12 নম্বর কোশ্চেনটি দেখো, রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত? রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ অপশন এ খালি পেটে প্রায় 70 থেকে 99 mg পার 100 মিলিলিটার। এর মাত্রা বিভিন্ন রকম হয়ে থাকে, তবে স্বাভাবিকভাবে তোমরা মনে রাখবে অপশন এ। 13 নম্বর কোশ্চেনটি দেখো, নিচের কোনগুলি মনোস্যাকারাইডের উদাহরণ? নিচের কোনগুলি মনোস্যাকারাইডের উদাহরণ? এবার অপশনগুলো দেখো, কোনগুলি মনোস্যাকারাইডের উদাহরণ? আমি উত্তরটা বলছি, তোমরা মনে রাখবে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও গ্যালাক্টোজ, এই তিনটে হচ্ছে মনোস্যাকারাইডের উদাহরণ। সেই সঙ্গেই তোমরা রাইবোসকেও মনে রাখবে। বোঝা গেল? আমার উদ্দেশ্য কিন্তু আজকে তোমাদের শুধুমাত্র এমসিকিউ করানো নয়, এমসিকিউ এর মধ্যে দিয়ে যতটা ইনফরমেশন তোমাদের জানা উচিত ঠিক ততটা আমি এখানে রেখেছি। আমি চাইলে এই তিনটে দিয়ে তিনটে কোশ্চেন করিয়ে ভিডিওর লেন্দি করতে পারতাম তো, কিন্তু আমি একটা অপশানে দিয়ে দিয়েছি, তোমরা এইভাবেই লিখবে। 14 নম্বর কোশ্চেনটা এবার দেখো, এই যে আমরা গ্লুকোজ বললাম, গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, এই গ্লুকোজটা কোথায় পাওয়া যায়? এই গ্লুকোজটা পাওয়া যায় দুধে? না, দুধে তো ল্যাকটোজ পাওয়া যায়, তাই না? অপশন এ দেখো, আঙুর ও অন্যান্য যে মিষ্টি ফল রয়েছে না, সেখানে গ্লুকোজটা পাওয়া যায়। তারপরে দেখো 15 নম্বর কোশ্চেনে কি আছে। 15 নম্বর কোশ্চেনে দেখো, এটাও কিন্তু একটা মনোস্যাকারাইড, ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ সাধারণত কোথায় পাওয়া যায়? ফ্রুক্টোজের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এটা কোথায় পাওয়া যায়, তাই না? ফ্রুট এবং ফ্রুক্টোজ তোমরা মনে রাখবে। অপশন এ, ফল ও মধুতে এই ফ্রুক্টোজটা পাওয়া যায়। তারপরে দেখো কি আছে। 16 নম্বর কোশ্চিন দেখো, গ্যালাক্টোজ সাধারণত কোথায় পাওয়া যায়? গ্যালাক্টোজ অপশন এ আঙুর, অপশন বি মধু, এবং বাদবাকি দুটো অপশন দেখো দুধে এবং ভুট্টায়। তোমরা মনে রাখবে গ্যালাক্টোজ যে মনোস্যাকারাইড সেটা কিন্তু দুধে পাওয়া যায়। বোঝা গেল? এরপরে 17 নম্বর কোশ্চিনটা দেখো, নিচের কোনগুলি দ্বিস্যাকারাইড? হ্যাঁ, এক কথায় ডাইস্যাকারাইড। অর্থাৎ আগে আমরা দেখলাম না মনোস্যাকারাইড মানে একটাই থাকবে, আর ডাইস্যাকারাইড মানে বা দ্বিস্যাকারাইড মানে এখানে দুটো মনোস্যাকারাইড যুক্ত হয়ে একটা শর্করা তৈরি করছে, মনে রাখবে। তো ডাইস্যাকারাইডের উদাহরণ কি? তোমরা মনে রাখবে মল্টোজ, ল্যাকটোজ ও সুক্রোজ, এই তিনটে হচ্ছে আমাদের ডাইস্যাকারাইড। তিনটেকেই মনে রাখবে, তিনটাই যেন মনে থাকে। ওইদিকে মনোস্যাকারাইড বললাম, এদিকে ডাইস্যাকারাইড বললাম, ঠিক আছে? তারপরে দেখো, এইবার দেখো 18 নম্বর কোশ্চিনে যে সুক্রোজ সাধারণত কোথায় পাওয়া যায়? সুক্রোজ সাধারণত কোথায় পাওয়া যায়? এটির উত্তর করবে অপশন বি, আখ ও চিনিতে এই সুক্রোজটা কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? তারপরে আমরা একটু আগেই দেখলাম না যে সুক্রোজ হচ্ছে ডাইস্যাকারাইড, মানে দুটো মনোস্যাকারাইড যুক্ত হয়ে সুক্রোজটা তৈরি হয়। এবার কোন দুটো মনোস্যাকারাইড যুক্ত হচ্ছে মনে রাখবে, এর মধ্যে আছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গ্লুকোজ আর ফ্রুক্টোজ এই দুটো কিন্তু রয়েছে সুক্রোজের মধ্যে, মনে রাখবে এই দুটো মিলেই সুক্রোজ তৈরি হচ্ছে। তারপরে দেখো, ল্যাকটোজ কোন দুটি মনোস্যাকারাইড দিয়ে তৈরি? আমরা কিন্তু আগে দেখলাম মনোস্যাকারাইডগুলো, ওইগুলো কিন্তু ভুলবে না, হ্যাঁ? তো দুটি মনোস্যাকারাইড দিয়ে একটা ডাইস্যাকারাইড ল্যাকটোজ তৈরি হচ্ছে। কোন দুটি মনোস্যাকারাইড মনে রাখবে? ল্যাকটোজ মানে কি? ল্যাকটোজ দুধের সঙ্গে সম্পর্কিত কিন্তু কথাটা। আমরা আগেও দেখলাম যে একটা মনোস্যাকারাইড যেটা দুধে পাওয়া যায় সেটা কিন্তু কি? সেটা হচ্ছে গ্যালাক্টোজ, তাই না? গ্যালাক্টোজ, গ্যালাক্টোজের সঙ্গে কি আছে? গ্যালাক্টোজের সঙ্গে আছে গ্লুকোজ, মনে রাখবে। অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 21 নম্বর কোশ্চিন, মল্টোজ কোন দুটি মনোস্যাকারাইড দিয়ে তৈরি? মল্টোজ, এটা মনে রাখবে, এটা কিন্তু একটা মনোস্যাকারাইড, হ্যাঁ, কারণ দুটো এটা কিন্তু একটা ডাইস্যাকারাইড, কারণ এটা দুটো মনোস্যাকারাইড দিয়ে তৈরি হচ্ছে। মনে রাখবে সেই দুটো মনোস্যাকারাইড হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ দিয়েই আমাদের মল্টোজটা তৈরি হচ্ছে। তাহলে আমরা কি কি দেখলাম এখানটায়? এখানে দেখলাম আমরা ডাইস্যাকারাইড এবং ডাইস্যাকারাইডের ফরমেশনগুলো, ঠিক আছে? তারপরে এবার দেখো
আমরা মনোস্যাকারাইড দেখলাম, ডাইস্যাকারাইড, এবার আমরা দেখব পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড কাকে বলে আগে জেনে নিই। পলিস্যাকারাইড কাকে বলে? দুইয়ের বেশি মনোস্যাকারাইড একত্রে যুক্ত হয়ে গঠিত শর্করাকেই বলা হয় পলিস্যাকারাইড। দুইয়ের বেশি, পলি মানে তো জানোই যে দুইয়ের বেশি, তো উত্তর হচ্ছে অপশান সি। এবার 23 নম্বরে দেখো, নিচের কোনগুলো পলিস্যাকারাইডের উদাহরণ? মনে রাখবে পলিস্যাকারাইড মানে কি, দুইয়ের বেশি মনোস্যাকারাইড থাকবে, অর্থাৎ অপশন তোমার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গ্লাইকোজেন ও সেলুলোজ এই দুটো কিন্তু পলিস্যাকারাইডের উদাহরণ। এবার 24 নম্বর কোশ্চেনটি দেখো, সেলুলোজ প্রধানত কোথায় পাওয়া যায়? সেলুলোজ প্রধানত কোথায় পাওয়া যায়? মনে রাখবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উদ্ভিদের কোষ প্রাচীরে ও আঁশযুক্ত উদ্ভিদজাত খাদ্যে। মনে রাখবে উদ্ভিদের সঙ্গেই কিন্তু এই সেলুলোজটা জড়িত। খুব ভালো করে মনে রাখবে সেলুলোজ। 25 নম্বর কোশ্চেনটি দেখো, গ্লাইকোজেন প্রধানত কোথায় সঞ্চিত থাকে? গ্লাইকোজেন প্রধানত কোথায় সঞ্চিত থাকে? আমরা তো সবাই দেখে আসলাম, তাই না? অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যকৃৎ ও পেশিতে এই গ্লাইকোজেনটা সঞ্চিত থাকে। এরপরে 26 নম্বর কোশ্চেনটি দেখো, বহু শর্করা বা পলিস্যাকারাইডের উদাহরণ কোনগুলি? পলিস্যাকারাইডের উদাহরণ কোনগুলি? তোমরা মনে রাখবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চাল, গম, ভুট্টার স্টার্চ এগুলো কিন্তু বহু শর্করা বা পলিস্যাকারাইডের উদাহরণ। বাদবাকিগুলো তো হচ্ছে না, তুমি তো জানো কেন হচ্ছে না, তাই না? দেখো এখানে মনে হতে পারে ডিম, মাছ, মাংস কেন হচ্ছে না, কারণ এটা কিন্তু শর্করার মধ্যে পড়ে না, এটা কিন্তু প্রোটিনের মধ্যে পড়ে, বোঝা গেল? বা ফ্যাটের মধ্যেও পড়তে পারে, কাজেই কিন্তু অপশন ডি কিন্তু হচ্ছে না, এটা প্রোটিনের ভাগটা বেশি থাকে। তারপরে দেখো আর একটা কথা বলি, আর দেখো যে দুধ, মধু, আঙুর এগুলো তো আমরা দেখিয়ে আসলাম, তাই না? দুধ, চিনি, মধু একই প্রায় অপশন রয়েছে, তো সেই কারণে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে 27 নম্বর কোশ্চিন দেখো, প্রোটিনকে কী ধরনের খাদ্য বলা হয়? প্রোটিনকে কী ধরনের খাদ্য বলা হয়? তোমরা মনে রাখবে প্রোটিনকে দেহ গঠনকারী খাদ্য বলা হয়, বোঝা গেল? আর একটা কথা বলি যে আজকের এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এইখানে ধরে ধরে তোমাদের কিন্তু নির্দিষ্ট বিষয়গুলিকে আমি এমসিকিউ আকারে নিয়ে এসেছি, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, হয়তো বড় হবে, ভয় পেও না, ধাপে ধাপে কমপ্লিট করো। তারপরে 28 নম্বর কোশ্চিন দেখো, নিম্নের কোনগুলি প্রোটিনের প্রধান উপাদান? প্রোটিনের প্রধান উপাদান কোনগুলি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর হ্যাঁ, কমেন্টের পাশেই হাইপ বলে একটা বাটন আছে, ওইটাকে একবার প্রেস করে দিও, হ্যাঁ, ক্লাস করতে করতেই একবার করে দিও। 29 নম্বর কোশ্চিন, প্রোটিনের ক্ষুদ্রতম একক কী? প্রোটিনের ক্ষুদ্রতম একক কী? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের ক্ষুদ্রতম একক। তারপরের কোশ্চিনটা দেখো, নিচের কোনগুলি সরল প্রোটিনের উদাহরণ? এবার আমরা কিন্তু প্রোটিন টপিকটা করছি, হ্যাঁ, তোমরা একটু খেয়াল করবে, দেখবে পরপর সব আসছে কিন্তু। নিচের কোনগুলো সরল প্রোটিনের উদাহরণ? এটা মনে রাখবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যালবুমিন ও গ্লোবিউলিন এরা কিন্তু সরল প্রোটিনের উদাহরণ, ঠিক আছে? 31 নম্বর কোশ্চেনটি দেখো, সংযুক্ত বা যুগ্ম প্রোটিন কাকে বলে? কথার মধ্যেই রয়েছে না, সরল প্রোটিন কোনো অপ্রোটিন বা রাসায়নিক পদার্থের সঙ্গে, অপ্রোটিন রাসায়নিক পদার্থের সঙ্গে যুক্ত হয়ে যে প্রোটিন গঠন করে তাকেই কিন্তু বলা হয় সংযুক্ত বা যুগ্ম প্রোটিন। তোমাদের মনে হতে পারে স্যার এগুলো তো আসবে না, বা দাদা এগুলো তো আসবে না, আমি দিচ্ছি এই কারণেই যেন আমি টপিকটাকে পুরোটা কভার করতে পারি, বোঝা গেল? এইগুলো তোমার আন্ডারস্ট্যান্ডকে ক্লিয়ার করবে, তো কাজেই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে তুমি দেখবে। সেই সঙ্গে এইখানে মনে রাখবে সংযুক্ত প্রোটিন বা যুগ্ম প্রোটিনের উদাহরণ হিসেবে তোমরা খাতায় নোট ডাউন করবে হিমোসায়ানিন, হিমোগ্লোবিন এইগুলিকে বলা হয়। তারপরে দেখো 32 নম্বর কোশ্চিন, নিচের কোনগুলো লব্ধ প্রোটিনের উদাহরণ? নিচের কোনগুলো লব্ধ প্রোটিনের উদাহরণ? মনে রাখবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পেপটোন ও পেপটাইড লব্ধ প্রোটিনের উদাহরণ। 33 নম্বর কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট, মানুষের জন্য অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কয়টি?
সহজ ভাষায় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত? এটির উত্তর হচ্ছে অপশন ডি 9টি। মনে রাখবে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কয়টি? 9টি। এই 34 নম্বর কোশ্চেনটি তোমাদের জন্য, তোমরা এটা কমেন্ট করবে, মানে তুমি এটা কমেন্ট করবে। হ্যাঁ, প্রোটিনের অভাবে শিশুদের কোন রোগটি দেখা দিতে পারে? কোন রোগটি দেখা দিতে পারে 34 নাম্বার দিয়ে কমেন্ট করবে। 35 নম্বর কোশ্চেনটা, ভিডিওটা একটু পজ করো এবং পড়ো। প্রোটিন ও পর্যাপ্ত ক্যালোরির তীব্র ঘাটতির ফলে, এখানে কিন্তু কথাটা লুকিয়ে রয়েছে, প্রোটিনের সঙ্গে পর্যাপ্ত ক্যালোরিরও কিন্তু এখানে অভাব ঘটবে। কাজেই দুটো জিনিসের অভাব ঘটছে কিন্তু। তার ফলে শিশুর পা সরু হয়ে যায় এবং মুখটা দেখতে অনেকটা বয়স্ক মানুষের মতো লাগে। ঠিক আছে, মুখটা অনেকটা বয়স্ক মানুষের মতো লাগে। তো এটা কোন রোগের লক্ষণ বা এটা কোন রোগ? এটা মনে রাখবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ম্যারাসমাস রোগ। হ্যাঁ, ম্যারাসমাস রোগে প্রোটিনের পাশাপাশি পর্যাপ্ত ক্যালোরিরও তীব্র অভাব ঘটে। 36 নম্বর কোশ্চেনটি দেখো, যে নিচের কোন তালিকায় সবকটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড রয়েছে? তো এইখানে আমি যে 9টা অ্যামাইনো অ্যাসিড থাকে সেই 9টারই এখানে নাম দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এটাকে মুখস্থ করে নেবে বা জাস্ট কয়েকবার চোখ বুলিয়ে নেবে, কেননা পরীক্ষায় যদি বাই চান্স কঠিন কোশ্চিন হয় তখন তোমাদের অড ওয়ান আউট, কোনটা অড ওয়ান আউট সেটা দিতে পারে। হয়তো বা বলতে পারে নিম্নের কোনটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নয়, হয়তো 3টা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড দিয়ে দিল, একটা হয়তো অন্য একটা নাম দিয়ে দিল, তখনও তোমাকে সেটা হয়তো করার জন্য এই 9টা নামকেই মুখস্থ করে রাখতে হবে বা মনে রাখবে, তাহলেই হবে। 37 নম্বর কোশ্চেনটি দেখো, ফ্যাট বা চর্বি প্রধানত কোন উপাদান দ্বারা গঠিত? ফ্যাট বা চর্বি, দেখো এতক্ষণ আমরা প্রোটিন দেখলাম, এখন আমরা ফ্যাট দেখব। ফ্যাট বা চর্বি প্রধানত কোন উপাদান দ্বারা গঠিত? এটা মনে রাখবে, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল দ্বারা ফ্যাট বা চর্বি তৈরি হয়। 38 নম্বর কোশ্চেনটি দেখো, সরল ফ্যাটের মূল উপাদান কোন দুটি? সরল ফ্যাটের মূল উপাদান কোন দুটি? তো এটার উত্তর তো একটাই আছে, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। তারপরে দেখো যেই কোশ্চেনটা রয়েছে, নিচের কোনগুলি সরল ফ্যাটের উদাহরণ? এটা মনে রাখবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সর্ষের তেল, ঘি, মাখন, নারকেল তেল ইত্যাদি। ঠিক আছে, এগুলো কিন্তু সরল ফ্যাটের উদাহরণ। তারপরে দেখো 40 নম্বর কোশ্চেন, নিচের কোনগুলো যৌগিক বা কম্পাউন্ড ফ্যাট এর উদাহরণ? এটা তোমরা মনে রাখবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড ও লাইপোপ্রোটিন এগুলি কিন্তু কম্পাউন্ড ফ্যাট বা যৌগিক ফ্যাটের উদাহরণ। তারপরে 41 নম্বর কোশ্চেনটি দেখো, নিচের কোনগুলো লব্ধ বা ডিরাইভড ফ্যাট এর উদাহরণ? লব্ধ বা ডিরাইভড ফ্যাট এর উদাহরণ কোনগুলি? এটা মনে রাখবে অপশন এতেই রয়েছে কোলেস্টেরল, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ও অ্যান্ডোস্টেরন, অর্থাৎ যে স্টেরয়েড হরমোনগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই লব্ধ বা ডিরাইভড ফ্যাট এর মধ্যেই পড়ে। 42 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোনগুলো অপরিহার্য ফ্যাটি অ্যাসিড? এখানে কিন্তু ফ্যাটি অ্যাসিড রয়েছে, অ্যামাইনো অ্যাসিড নয় কিন্তু। তো এটার উত্তর করবে তোমরা অপশন বিতে রয়েছে লিনোলেইক অ্যাসিড ও লিনোলেনিক অ্যাসিড। ঠিক আছে, তারপরে দেখো 43 নম্বর কোশ্চেনটি দেখো, নিচের কোনগুলো অনপরিহার্য ফ্যাটি অ্যাসিডের উদাহরণ? এটির উত্তর করবে অপশন সিতে রয়েছে ওলেইক অ্যাসিড ও স্টিয়ারিক অ্যাসিড, সেই সঙ্গে পামিটিক অ্যাসিড। ঠিক আছে, এই গোটাটাকেই মনে রাখবে, এটা একটা কিন্তু এমসিকিউ এর ক্লাসের মধ্যে দিয়ে একটা থিওরি ক্লাস, মনে রাখবে। 44 নম্বর কোশ্চেনটি দেখো, শর্করার প্রধান কাজ কি? শর্করার প্রধান কাজ কি? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাপ ও শক্তির উৎপাদনে সাহায্য করে। তাহলে এটির উত্তর অপশন বি, তাপ ও শক্তি উৎপাদনে সাহায্য করা। তারপরের কোশ্চেনটা দেখো 45 নম্বর কোশ্চেন, প্রোটিনের প্রধান কাজ কোনটি? প্রোটিনের প্রধান কাজ কোনটি? এটির উত্তর হচ্ছে অপশন এ, দেহের কোষের গঠন, বৃদ্ধি ও ক্ষয়পূরণে সাহায্য করা। এটা কিন্তু ক্ষয়পূরণ লেখা আছে, হ্যাঁ, কারণ কয়ের সঙ্গে মূর্ধন্য ষ তোমরা জানো যে ক্ষীয় হয়, তো ক্ষয়পূরণ। তারপরের কোশ্চেনটা দেখো,
46 নম্বর কোশ্চিন, ফ্যাটের প্রধান কাজগুলির মধ্যে অন্যতম কোনটি? এটির উত্তর হচ্ছে অপশন সি, শক্তি সরবরাহ ও শক্তি সঞ্চয়ে সাহায্য করা হচ্ছে ফ্যাটের প্রধান কাজ। 47 নম্বর কোশ্চিনটা দেখো, 1 গ্রাম ফ্যাট দহনে প্রায় কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়? মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, যে 1 গ্রাম যদি ফ্যাটকে আমি দহন করি তাহলে আমি কত কিলো ক্যালোরি তাপ পাবো। তো এটির উত্তর হচ্ছে, মানে এক কথায় শক্তি পাবো, এটির উত্তর অপশন সি, 9 কিলো ক্যালোরি। এবার 48 নম্বর কোশ্চিনটা দেখো, 1 গ্রাম প্রোটিন এবং 1 গ্রাম শর্করা থেকে যথাক্রমে কত শক্তি পাওয়া যায়, এক কথায় কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? এটা মনে রাখবে, 1 গ্রাম প্রোটিন থেকেও 4 কিলো ক্যালোরি পাওয়া যায় এবং 1 গ্রাম শর্করা থেকেও 4 কিলো ক্যালোরি পাওয়া যায়। তো এটার অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রোটিন এবং শর্করা দুটো থেকেই 4 কিলো ক্যালোরি পাওয়া যায়। তাহলে তোমরা মনে রাখবে, 1 গ্রাম ফ্যাট দহনে 9 কিলো ক্যালোরি পাওয়া যায়, সেই সঙ্গে প্রোটিন এবং শর্করা 4 কিলো ক্যালোরি পাওয়া যায়, মনে রাখবে। তারপরটা দেখো, এবার 49 নম্বর কোশ্চিনটা দেখো, প্রোটিনের গঠনগত একক কি? মনে রাখবে, প্রোটিনের গঠনগত একক অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যামাইনো অ্যাসিড। 50 নম্বর কোশ্চিন দেখো, শর্করার গঠনগত একক কি? মনে রাখবে, শর্করার গঠনগত একক অপশন সি, মনোস্যাকারাইড। 51 নম্বর কোশ্চিনটা দেখো, ফ্যাটের গঠনগত একক কোন দুটি? আমরা প্রোটিনের দেখলাম, আমরা শর্করার দেখলাম, এবার আমরা দেখব ফ্যাটের গঠনগত একক দুটি কি? এটির উত্তর হচ্ছে অপশন সি, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। 52 নম্বর কোশ্চিনটা দেখো, একজন সাধারণ মানুষের দৈনিক কার্বোহাইড্রেট গ্রহণ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? এটা মনে রাখবে, অপশন সি হবে, কারণ ব্যক্তির বয়স, লিঙ্গ, শারীরিক পরিশ্রম ও মোট শক্তির চাহিদা অনুযায়ী পরিমাণ পরিবর্তিত হয়। কাজে এটাকে আমরা একদম ফিক্সড বলতে পারি না যে এত গ্রামই কার্বোহাইড্রেটের প্রয়োজন হয়, এটা মানুষভেদে পরিবর্তিত হতে পারে। তবে তোমরা 400 থেকে 650 বা এর কাছাকাছি রেঞ্জকে মনে রাখতে পারো, ঠিক আছে? যদিও এটা কিন্তু এক্স্যাক্ট উত্তর না, কারণ এটার এক্স্যাক্ট উত্তর সেভাবে হয় না, এটা নির্ভর করে ব্যক্তির শারীরিক চাহিদা, তার পরিশ্রমের উপরে, বোঝা গেল? তারপরে দেখো 53 নম্বর কোশ্চিনটা দেখো, একজন সুস্থ প্রাপ্তবয়স্কের দৈনিক প্রোটিনের প্রয়োজনীয়তা প্রধানত কোন বিষয়ের ওপরে নির্ভর করে? ঠিক আগের অপশনটাও এই অপশনের সঙ্গে মিলে যাবে। দেহের ওজন, বয়স, শারীরিক অবস্থা ও কার্যকলাপের ওপরে কিন্তু নির্ভর করবে। তবে তোমরা আনুমানিক 100 থেকে 150 গ্রাম প্রোটিনটাকে মাথায় রাখতে পারো। যদিও এটা কিন্তু এক্স্যাক্ট উত্তর না, এটা আমি সম্ভাব্য একটি উত্তর বললাম, কারণ এর এক্স্যাক্ট উত্তর ঠিক বলা যায় না। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 54 নম্বর কোশ্চিনটা দেখো, ভিটামিন শব্দটি নামকরণ কে করেছিলেন? ভিটামিন শব্দটি নামকরণ কে করেছিলেন? এবার অপশন দেখো, অপশন এতে যে রয়েছে তিনি কিন্তু ভিটামিন শব্দটা প্রথম কয়েন করেছিলেন। ক্যাসিমির ফ্রাঙ্ক প্রথম এই ভিটামিন শব্দটিকে নামকরণ করেছিলেন 1911 সালে, মনে রাখবে সালটাও। 1912 সালটাকেও মনে রাখবে, অপশানে যেটা থাকবে তোমরা সেটাই দেবে, এবং যদি অপশানে 1912 থাকে তোমরা অবশ্যই 1912কেই দেবে। তারপরে এবার আমরা ভিটামিনে চলে এসেছি। নিচের কোনগুলি চর্বিতে দ্রবণীয় ভিটামিন বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন? এখন তোমরা বলতে পারো যে দাদা বা স্যার অলরেডি তো ভিটামিনের ওপরে রয়েছে, তাহলে এখানে কেন দিয়েছি? কারণ দেখো, পুষ্টি প্রক্রিয়াটাকে কিন্তু আমি এই ক্লাসে যুক্ত করেছি, কাজেই সেই কারণেই ভিটামিনটা আবার এসেছে। কোনো অসুবিধা নেই, আরেকবার রিভিশন করে নাও, তাই না? নিচের কোনগুলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন? এটির উত্তর হচ্ছে অপশন সি, এ, ডি, ই এবং কে। আর যদি মনে হয় এই ক্লাসটা সত্যিই একটা উপযোগী ক্লাস, তুমি তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করতে পারো, ঠিক আছে? তারপর দেখো 56 নম্বর কোশ্চিন, নিচের কোনগুলো জলে দ্রবণীয় ভিটামিন? মনে রাখবে, জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলো? এটির উত্তর করবে অপশন বি, ভিটামিন বি এবং ভিটামিন সি। এই ভিটামিনগুলি কিন্তু জলে দ্রবণীয় ভিটামিন।
57 নম্বর কোশ্চেনটি দেখো, শরীরে ভিটামিনের সম্পূর্ণ অনুপস্থিতিকে কি বলা হয়? এটি মনে রাখবে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যাভিটামিনোসিস বলা হয় শরীরে সম্পূর্ণ ভিটামিনের অনুপস্থিতিকে। তারপরের 58 নম্বর কোশ্চেনটা দেখো, শরীরের প্রয়োজনের তুলনায় ভিটামিনের পরিমাণ কম থাকাকে কি বলা হয়? শরীরে প্রয়োজনের তুলনায় ভিটামিনের পরিমাণ কম থাকাকে কি বলা হয়? আগে আমরা দেখলাম যে ভিটামিন একেবারেই নেই, অর্থাৎ অ্যাবসেন্ট থাকবে, তখন তাকে বলা হয় অ্যাভিটামিনোসিস। আর এই অবস্থায় ভিটামিনকে কি বলবো? এই অবস্থায় ভিটামিনকে বলবো অপশন এ, হাইপোভিটামিনোসিস। 59 নম্বর কোশ্চেনটি দেখো, শরীরের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিমাণে ভিটামিন জমা হওয়াকে কি বলা হয়? অর্থাৎ হাইপার। এখানে তোমরা হাইপার মনে রাখবে, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মানে বেশি, বেড়ে যায়, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হাইপার ভিটামিনোসিস। 60 নম্বর কোশ্চেনটি, সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? এটির উত্তর তোমরা সকলেই জানো, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভিটামিন ডি। এই কোশ্চেনটা একটু সহজভাবেই মনে রাখবে, চাইলে গোটাটাকেও পড়তে পারো, তো আমি সহজ ভাষায় বলছি যে সূর্যের ইউভি রশ্মির প্রভাবে আর কি যে ভিটামিনটা তৈরি হয় সেটি হচ্ছে অপশন বিতে রয়েছে প্রোভিটামিন D3। 62 নম্বর কোশ্চেনটি দেখো, প্রোভিটামিন কাকে বলা হয়? প্রোভিটামিন কাকে বলা হয়? এটির উত্তর হচ্ছে অপশন বি, যে পদার্থ থেকে দেহে ভিটামিন সংশ্লেষিত হতে পারে তাকে বলা হয় প্রোভিটামিন। বিটা ক্যারোটিন কোন ভিটামিনের প্রোভিটামিন হিসেবে কাজ করে? মনে রাখবে, বিটা ক্যারোটিন কোন ভিটামিনের প্রোভিটামিন হিসেবে কাজ করে? এটির উত্তর অপশন এ, ভিটামিন এ। মনে রাখবে। 64 নম্বর কোশ্চেনটি দেখো, পরিপাক কাকে বলে? এটা একটা সংজ্ঞা এবং এটাকে আমি এমসিকিউ আকারে দিয়েছি। এর উত্তর হচ্ছে অপশন সি, জটিল খাদ্যকে বিভিন্ন পরিপাক এনজাইমের সাহায্যে সরল ও শোষণযোগ্য উপাদানে পরিণত করার প্রক্রিয়াকেই বলা হয় পরিপাক বা ডাইজেশন। 65 নম্বর কোশ্চেন দেখো, মানুষের পরিপাক ক্রিয়ার প্রধানত কোথায় কোথায় সম্পন্ন হয়? মনে রাখবে, মানুষের পরিপাক ক্রিয়া অর্থাৎ আমি যে খাবারটা খাচ্ছি তো এটার কোথায় কোথায় আর কি কাজ করছে খাবারটা গিয়ে, মানে খাবারটাকে পচানোর জন্য কোথায় কোথায় কী কী সব ব্যবস্থা হচ্ছে, বাংলা পাতি ভাষায় বলছি। তো এটির উত্তর হচ্ছে অপশন সি, প্রথমে মুখবিবরে যাবে, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, তারপরে মলাশয় বা মলদ্বারের মাধ্যমে আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যাবে। 66 নম্বর কোশ্চেনটি দেখো, পিত্তরস প্রধানত কোথা থেকে ক্ষরিত হয়? এটা মনে রাখবে, পিত্তরস কিন্তু যকৃৎ থেকে ক্ষরিত হয়। আজকের এই ক্লাসটা তোমরা যদি একবারে না দেখতে পারো, তোমরা কয়েকটা ধাপে দেখবে, কিন্তু পুরোটা দেখবে, এতে কি হবে, পুষ্টির যে অধ্যায়টা সামগ্রিকভাবে তোমাদের রেডি হয়ে যাবে। তারপরে আরও পুষ্টির ওপরে তোমাদের আমি এমসিকিউ নিয়ে আসবো, যেগুলো পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী। তারপরে 67 নম্বর কোশ্চেনটি দেখো, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক ক্রিয়া কোথা থেকে শুরু হয়? মনে রাখবে, একেবারে মুখ থেকেই এই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয়ে যায়, অর্থাৎ মুখগহ্বর। এরপরের কোশ্চেন, লালারসে উপস্থিত কোন এনজাইম শর্করা বা স্টার্চের পরিপাকে সাহায্য করে? মনে রাখবে, লালারসে উপস্থিত কোন এনজাইম, সেটি হচ্ছে অপশন সি, স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন। তারপরের 69 নম্বর কোশ্চেনটি, স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন প্রধানত কোন খাদ্য উপাদানের ওপরে কাজ করে? এটা মনে রাখবে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্যের ওপরে এই স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিনটি কাজ করে থাকে। 70 নম্বর কোশ্চেনটি দেখো, ইউরিয়া প্রধানত মানবদেহের কোন অঙ্গে উৎপন্ন হয়? ইউরিয়া প্রধানত অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যকৃতে উৎপন্ন হয়। তারপরে দেখো 71 নম্বর কোশ্চেন, পেপসিন এনজাইম কোথায় পাওয়া যায় এবং এটি প্রধানত কোন খাদ্য উপাদানের ওপরে কাজ করে?
তো এটি পেপসিন যে অ্যামাইলেজ, এটি কিন্তু পাকস্থলীতে পাওয়া যায় এবং এটি প্রোটিনের ওপরে কাজ করে। মনে রাখবে, প্রোটিন পরিপাকে সাহায্য করে থাকে, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে আমি দুটো কোশ্চিনকে একসঙ্গে যুক্ত করে দিয়েছি, তোমরা সেভাবেই কিন্তু খাতায় নোট ডাউন করবে। তারপরে দেখো 72 নাম্বার কোশ্চিন, ট্রিপসিন এনজাইম কোথা থেকে খরিত হয়? ট্রিপসিন এনজাইম এটি খরিত হয়, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অগ্নাশয় থেকে। 73 নাম্বার কোশ্চিনটি দেখো, পিইএম এর পূর্ণরূপ কি? এই দুটো অপশনের মধ্যেই উত্তরটা করার চেষ্টা করো। এটির উত্তর হবে অপশন বি, প্রোটিন এনার্জি মাল নিউট্রিশন। তোমরা এটাকে সরাসরি মনে রাখবে, পিইএম এর পূর্ণরূপ কি? প্রোটিন এনার্জি মাল নিউট্রিশন। তারপরে 74 নাম্বার কোশ্চিন, একজন সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক মোট কতটা জল গ্রহণের প্রয়োজন হতে পারে? এটা মনে রাখবে, এটাও কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে, তবে আনুমানিক। এটির উত্তর করবে অপশন সি, প্রায় 3 থেকে 4 লিটার। 75 নাম্বার কোশ্চিনটা দেখো, ক্যালসিয়ামের অভাবে নিচের কোন সমস্যাগুলি দেখা দিতে পারে? আমি চাইলে এর উপরে 3টা কোশ্চিন আনতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে একটা কোশ্চিনের মধ্যে দিলে সেটা তোমরা নোট ডাউন করে নিতে পারবে। তো দেখো, ক্যালসিয়ামের অভাবে রিকেট রোগ হয়, সেটা তোমরা জানো। টিটানিউ রোগ হয় এবং হাড় ও দাঁতের দুর্বলতাও দেখা দেয়, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর বাদবাকিগুলো তো এমনিও হবে না, সেটা তোমরা জানো। 76 নাম্বার কোশ্চিন দেখো, ম্যাঙ্গানিজের ঘাটতির সঙ্গে নিচের কোন সমস্যাটি সম্পর্কিত? তোমরা সরাসরি মনে রাখবে অপশন বি, ভ্রূণের বৃদ্ধি বিকাশের সমস্যা এবং হাড়ের অস্বাভাবিকতা এই ম্যাঙ্গানিজের অভাবে দেখা দিতে পারে। 77 নাম্বার কোশ্চিন, রক্তাল্পতা বা অ্যানিমিয়ার অন্যতম প্রধান পুষ্টিগত কারণ কোন খনিজের অভাব? এই যে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগটা হয়, কোন খনিজের অভাবে হয়? সহজ ভাষায় অপশন সি, লৌহ বা আয়রনের অভাবে এই রোগটি হয়ে থাকে। 78 নাম্বার কোশ্চিনটা দেখো, আয়োডিনের অভাবে সাধারণত কোন রোগ দেখা দিতে পারে? আয়োডিনের অভাবে যেই রোগটি হয় সেটি হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গলগণ্ড রোগটি হয়ে থাকে বা গয়টার রোগটি হয়। 79 নাম্বার কোশ্চিনটি দেখো, ক্লান্তি ও স্নায়বিক দুর্বলতার মতো সমস্যা কোন খনিজের ঘাটতির সঙ্গে সম্পর্কিত হতে পারে? এটা মনে রাখবে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সোডিয়ামের ঘাটতি হলে, শরীরের সোডিয়ামের ঘাটতি হলে ক্লান্তি ও স্নায়বিক দুর্বলতার মতো সমস্যা দেখা দিতে পারে। তারপরের কোশ্চিন, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে অপশন বি, রেটিনল। এখানে আমরা ভিটামিন থেকেও যে কোশ্চেনগুলো হয় সেগুলোও দেখব, কারণ আমাদের টপিক হচ্ছে পুষ্টি এবং পুষ্টির মধ্যেই কিন্তু এই সমস্ত জিনিস রয়েছে। 81 নাম্বার কোশ্চিনটা দেখো, নিচের কোনগুলি ভিটামিন এ এর খাদ্য উৎস? তোমরা জানো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আমি সমস্তটাই দিয়ে দিয়েছি। গাজর, পালং শাক, মটরশুঁটি, গোল্ডেন রাইস এবং প্রাণীজ উৎসের মধ্যে রয়েছে বিভিন্ন মাছের যে যকৃতের তেল, বিশেষ করে কড মাছের যে লিভারের তেল, সেটাও ভিটামিন এর একটি গুরুত্বপূর্ণ উৎস। 82 নাম্বার কোশ্চেনটি দেখো, ভিটামিন এ এর অভাবে কোন কোন সমস্যা দেখা দিতে পারে? এটার উত্তর করবে তোমরা অপশন এ, রাতকানা, জিরপ্থ্যালমিয়া এবং গুরুতর ক্ষেত্রে অন্ধত্বও হয়ে যেতে পারে। তারপরে 83 নাম্বার কোশ্চেনটি দেখো, ভিটামিন ডি এর প্রধান রাসায়নিক রূপগুলির মধ্যে কোনটি সঠিক? অর্থাৎ ভিটামিন ডি এর রাসায়নিক নাম জানতে চেয়েছে সহজ ভাষায়, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্যালসিফেরল। আমি এর আগেও এই টপিকের ওপরে বেশ কয়েকটি ভিডিও করেছি, তোমরা যারা দেখতে চাও অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া আছে, সেইখান থেকে তোমরা দেখতে পারো। ভিটামিন ডি এর প্রাণীজ উৎস কোনটি? মনে রাখবে, ভিটামিন ডি এর প্রাণীজ উৎস অপশন সি, তৈলাক্ত মাছ, মাছের যকৃতের তেল এবং ডিমের কুসুম ভিটামিন ডি এর প্রাণীজ উৎস। 85 নাম্বার কোশ্চিন দেখো, ভিটামিন ডি এর উদ্ভিজ্জ উৎস বা খাদ্যগত উৎসের মধ্যে কোনটি সঠিক? এটা তোমরা সরাসরি মনে রাখবে, অপশন এ, অর্থাৎ ভিটামিন ডি কিন্তু ইউভি প্রক্রিয়ার মাধ্যমেও তৈরি হয়, পাশাপাশি ফর্টিফাইড উদ্ভিজ্জ খাদ্য ও কিছু মাশরুম থেকেও পাওয়া যায়। ইউভি রশ্মি কিন্তু উদ্ভিজ্জ উৎস নয়, তবে আমি এটা অপশানে দিয়ে দিয়েছি। যেহেতু এই প্রক্রিয়ার মাধ্যমেও ভিটামিন ডি
দেহে তৈরি হয়। 86 নম্বর কোশ্চেনটি দেখো, ভিটামিন ডি এর অভাবে শিশু ও প্রাপ্তবয়স্কদের কোন রোগ হতে পারে? ভিটামিন ডি এর অভাবে শিশুদের হয় রিকেট রোগ, সেই সঙ্গে প্রাপ্তবয়স্কদের হয়ে থাকে অস্ট্রিওম্যালেশিয়া রোগটি, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 87 নম্বর কোশ্চেনটি দেখো, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম, উত্তরটা শো হয়ে গেছে, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টোকোফেরল। এবার 87 নম্বর কোশ্চেনটি দেখো, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম অপশন এ টেকোফেরল। তারপরে ভিটামিন ই এর প্রধান খাদ্য উৎস কোনগুলি? ভিটামিন ই এর প্রধান খাদ্য উৎসগুলি অপশন বি উদ্ভিজ্জ তেল, বাদাম, বীজ ও সবুজ শাকসবজি। ভিটামিন ই এর ঘাটতিতে কোন সমস্যা দেখা দিতে পারে? এটা মনে রাখবে, বন্ধ্যতা, সেই সঙ্গে অপশন সি স্নায়ু ও পেশির কার্যকারিতা সমস্যা। তোমরা এখানে বিশেষত বন্ধ্যতাকে মনে রাখবে, এটা এখানে উল্লেখ নেই কিন্তু আমি বলে দিলাম, তোমরা নোট ডাউন করে নেবে। তারপরের 90 নম্বর কোশ্চিন, ভিটামিন কে এর সঙ্গে সম্পর্কিত রাসায়নিক যৌগ কোনগুলি? সাধারণ ভাষায় এখানে তোমরা ভিটামিন কে এর রাসায়নিক নাম কি সেটাই জানতে চেয়েছে। এটির উত্তর হচ্ছে অপশন ডি ফাইলোকুইনন। এবং অপশনে যদি ন্যাপথাকুইনন থাকে তোমরা কিন্তু ন্যাপথাকুইননও দিতে পারো। ফাইলোকুইনন এবং ন্যাপথাকুইনন দুটোকেই মনে রাখবে। 91 নম্বর কোশ্চেনটি দেখো, ভিটামিন কে এর উদ্ভিজ্জ ও প্রাণীজ উৎস কোনটি? আমি সরাসরি এর উত্তর দিচ্ছি অপশন ডি উদ্ভিজ্জ উৎস সবুজ পাতাযুক্ত শাকসবজি এবং প্রাণীজ উৎস যকৃৎ। 92 নম্বর কোশ্চেনটি দেখো, ভিটামিন কে এর অভাবে প্রধানত কোন সমস্যা দেখা দিতে পারে? ভিটামিন কে এর অভাবে অপশন সি রক্ত জমাট বাড়তে দেরি হওয়া ও অতিরিক্ত রক্তপাতের প্রবণতা হতে পারে, অর্থাৎ সহজে কেটে গেলে রক্ত বন্ধ হয় না। 93 নম্বর কোশ্চেনটি দেখো, ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি1 এর রাসায়নিক নাম অপশন এ থায়ামিন। ভিটামিন বি1 এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন বি1 এর অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে অপশন এ বেরিবেরি, এই রোগটি হয়ে থাকে। ভিটামিন বি1 এর প্রধান খাদ্য উৎস কোনগুলি? এটির উত্তর হচ্ছে অপশন এ সম্পূর্ণ শস্য ও ঢেকি ছাটা চাল, বাদাম এবং বীজ। তোমরা যারা ভিটামিনের ওপরে চাও সেপারেট একটি ক্লাস, সেক্ষেত্রে চ্যানেলের পেজে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই তোমরা সেই ক্লাসটি পেয়ে যাবে। ওইখানে ভিটামিন সম্পর্কে খুঁটিনাটি দেওয়া রয়েছে। 96 নম্বর কোশ্চেন, ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? তোমরা মনে রাখবে এর উত্তর অপশন বি রাইবোফ্লাভিন। ভিটামিন বি2 এর একটি ভালো উদ্ভিজ্জ উৎস কোনটি? এটির উত্তর হচ্ছে অপশন সি অঙ্কুরিত বীজ ও বিভিন্ন শাকসবজি। 98 নম্বর কোশ্চেনটি দেখো, ভিটামিন বি3 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি3 এর রাসায়নিক নাম অপশন ডি নিয়াসিন। ভিটামিন বি3 এর রাসায়নিক নাম নিয়াসিন। ভিটামিন বি3 এর অভাবে কোন রোগটি হয়? মনে রাখবে এটির উত্তর হচ্ছে অপশন ডি পেলেগ্রা রোগটি হয়ে থাকে। তারপরে 101 নম্বর কোশ্চেনটা দেখো, ভিটামিন বি5 এর রাসায়নিক নাম কি? এটা মনে রাখবে, ভিটামিন বি5 এর রাসায়নিক নাম অপশন বি পেন্টাথেনিক অ্যাসিড। 100 নাম্বার কোশ্চেনটা ভুল রয়েছে, সেই কারণে সরাসরি 101 নাম্বার কোশ্চেন তোমরা করলে। আজকের এই ভিডিওতে আমরা 100টা কোশ্চেন করলাম পুষ্টি থেকে। পরের ভিডিওতে আমরা বাদবাকি যে কোশ্চেনগুলি রয়েছে প্রায় আরও 100টার কাছাকাছি, সেই কোশ্চেনগুলিকেও করে নেব। আশা করছি এই যে পরপর দুটো ভিডিও আনলাম, এই দুটো ভিডিও দেখলে তোমাদের পুষ্টি সম্পর্কে অনেকটাই ভিত মজবুত হয়ে যাবে। সেই সঙ্গেই এই পুষ্টি সম্পর্কিত আরও অনেক ভিডিও আসবে। তো শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।